সব দেখা যায় না? হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। দেখা যাবে। আচ্ছা, আচ্ছা। আমরা বেসিক্যালি আজকে বল জোটের সাম্যাবস্থা এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? বল জোটের সাম্যাবস্থা কি? একটু আগ পর্যন্ত আমরা যতগুলা ক্লাস মানে যে ইয়েগুলা দেখছি, যত রকমের ম্যাথগুলো দেখছি, সবগুলাতে কি একটা লব্ধি ছিল না? জি ভাই, ছিল কিন্তু লব্ধি। সাম্য অবস্থা মানে কি? সাম্য সাম অবস্থাকে তুমি যদি একটু ভাঙো তাহলে কি হয়? সমান অবস্থা। সাম্য অবস্থা। সাম্য মানে বেসিক্যালি এখানে কি বুঝাইতেছে? সুস্থিত অবস্থা। হুম। সুস্থিত অবস্থা, তাই না? সুস্থিত অবস্থা মানে কি? বেসিক্যালি স্থির অবস্থা। স্থির অবস্থা মানে কি? থেমে গেছে বস্তুটা, তাই না? কথার কথা যে এরকম একটা বক্স আছে, ঠিক আছে? দেখো, ভূমির উপরে এরকম একটা বক্স আছে, ঠিক আছে? বক্সটাকে দেখো, বক্সটার ওজন ডাব্লিউ কি নিচের দিকে কাজ করতেছে, আর ওজনের বিপরীতে একটা রিয়াকশন ফোর্স কাজ করতেছে, তাই না? এটাই না? জি ভাই। আবার বলটাকে ধরো তুমি এইদিকে টান দিতেছো এফ ওয়ান বলে, হুম। আবার ধরো কৃষ্ণ ধরো জেসন তুমি এইদিকে টানতেছো, ফারাবি হুম। কথার কথা এইদিকে টানতেছে এফ টু বলে। হুম। এখন কোন দেখো, দিকে চাইতেছে না? যদি মানে দেখো দুইটা কেস হইতে পারে, একটা হইতেছে যেটা নড়তেছে কোথাও এইদিকে অথবা এইদিকে যাইতেছে, তার মানে কি এটার কোনো একটা লব্ধি আছে যে কারণে এই দুটা ক্যান্সেল আউট হয় না, যে কারণে এটা ধরো তুমি বেশি জোরে টানলে, মানে জেসান যদি বেশি জোরে টানে তাহলে এটা এফ ওয়ান এর দিকে যাবে, আর যদি ফারাবি বেশি জোরে টানে তাহলে এটা এফ টুর দিকে যাবে, যদি হুম। কেউ না কেউ বেশি বেশি বা কম জোরে টানে থাকে। কিন্তু যদি দুইজনই তোমরা সমান সমান বলে টাইনা থাকো, তার মানে কি এটা সামনেও যাবে না পিছু যাবে না, স্থির থাকবে, তার মানে কি এদের কোনো লব্ধি থাকবে না, হুম। তাই না? বেসিক্যালি জি। আচ্ছা, এইটারে আর না দিয়ে এটারে আমরা ধরো এন দেই, ঠিক আছে? এন আর আর আসলে আর মানে রিয়াকশন ফোর্স, এন মানে হচ্ছে নর্মাল ফোর্স। নর্মাল ফোর্স আর রিয়াকশন ফোর্স মানে কাইন্ড অফ সিমিলার জিনিসই। আর এই রিয়াকশন বলতে কি মানে মানে এই দুটো বলের লব্ধি বুঝাইতেছে, তাহলে এই রিয়াকশন থাকে না, মানে রিয়াকশন ইজ ইকুয়াল টু জিরো হয়। হুম। এইটাই বেসিক্যালি সাম্য অবস্থা বুঝায়। আচ্ছা। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন দেখো, এইটার ক্ষেত্রেই আমরা এখন আগে যা যা শিখছি তাই এখন অ্যাপ্লাই করব। প্রথম কাহিনী, আগের দিন আমরা কি শিখছিলাম? যে ধরো কথার কথা আমরা দুই ভাবে শিখবো। এক, প্রথমে দেখো, আম, প্রথমে আমরা দেখি হইতেছে মানে উপাংশে ভাঙ্গা। আচ্ছা, প্রথমে উপাংশে না ভাঙি, প্রথমে আচ্ছা প্রথমে লামি দেখি আমরা, ঠিক আছে? লামির উপপাদ্য। লামির উপপাদ্য বেসিক্যালি কিছুই না। ধরো তোমরা আগে কি শিখছিলা? যে ধরো একটা কথার কথা, একটা পি বল এইদিকে কাজ করতেছে, হুম। একটা কিউ বল এদিকে কাজ করতেছে, এবং একটা পি কিউ আর কি দেওয়া আছে? আচ্ছা, পি কিউ আর না দিয়ে আমি একটু অন্যভাবে দিই, তাহলে বুঝতে ইজি হবে। ধরো এক্স, আচ্ছা পি কিউ আর দিই। ধরো পি একটা বল এদিকে কাজ করতেছে,
কিউ একটা বল এদিকে কাজ করতেছে আর আর আরেকটা বল এদিকে কাজ করতেছে, কিন্তু তোমার কি পরীক্ষা শেষ? হুম তোমার কি পরীক্ষা শেষ? এক্সাম না, আমার পরীক্ষা তো প্রত্যেক উইকেই থাকে। শেষ কবে? শেষ কবে? যেদিন আমার সেমিস্টার শেষ সেদিন শেষ। ওরে, দেখো দেখো দেখো, আচ্ছা লামির উপপাদ্য কি সাম্য অবস্থার ক্ষেত্রে, ঠিক আছে? লামির উপপাদ্য সাম্য অবস্থার ক্ষেত্রে না? সাম্য অবস্থার ক্ষেত্রে মানে কি, দেখো আগে যখন আমরা তিনটা বল নিয়ে কাজ করছিলাম, ধরো কথার কথা এইখানে আলফা কোণ, এইখানে আম, আচ্ছা এইখানে ভাই এই কোণটা কি যে কোনো কোণ হইতে পারে নাকি ভাই তিনটা কোণই 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি? আমি কোথাও বলছি এটা 90 ডিগ্রি। আচ্ছা না বলো নাই, দেওয়ালের কোণের মতো লাগতেছে। দেখো এখানে তিন দিকে তিনটা বল কাজ করতেছে। আগের অধ্যায়ে আমরা সেম জিনিসটা করছিলাম না? আগের অধ্যায়ে আমরা কি বলছিলাম, যে এরকম তিনটা বল একটা আরেকটার দিকে কাজ করতেছে, কিন্তু তোমার এখানে কি হয়, তখন আমরা দেখাচ্ছিলাম কি ওর একটা লব্ধি তৈরি হয় না হুম। এদিকে? আমরা জি। ধরছিলাম আর প্রাইম একটা লব্ধি তৈরি হয়। কিন্তু এখন তুমি কি বলছো, এই লামির উপপাদ্য তুমি তখনই ব্যবহার করো যখন জিনিসটা সাম্য অবস্থায় থাকে। তার মানে হইতেছে সাম্য অবস্থায় থাকার ক্ষেত্রে এই আর এর মান কি, জিরো না? জি ভাই। তার মানে বেসিক কথা কি, আরটা নাই। হুম। আরটা তো নাই, তাই না? হুম। জাস্ট এই জিনিসটা এইভাবে করে আছে। আর থাকা মানে কি, মানে দেখো আর থাকা মানে কি ছিল, যে তুমি এদিক এদিক বরাবর আর যে দিলা, এটার আর প্রাইম থাকা মানে কি বুঝাইতেছিলা, যে ধরো পি একটা বল এদিকে টানতেছে, কিউ একটা বল এদিকে টানতেছে, আর একটা বল এদিকে টানতেছে, হুম। আর প্রাইম বলে জিনিসটা এই দিক বরাবর সরে যেতেছে, এই যে এই দিক বরাবর চলে যেতেছে। কারণ কি, ও এই তিনটা বলের লব্ধি ক্রিয়েট করছে এটা, যেটা ওকে এই দিক বরাবর টেনে নিয়ে যেতেছে। মানে তিনজন যদি এই দিক এবং এই দিক দিয়ে একটা কণাকে টানো, কণাটা যাবে হুম। হইতেছে এই দিকে। এটা তো হুম। ক্লিয়ার। জি কিন্তু ভাই। তুমি বলতেছো যে না, এটা লামির উপপাদ্য ব্যবহার করতেছি কারণ এটা সাম্য অবস্থায় আছে। তার মানে কি, তার মানে এর কোনো আর নাই। আর আর না থাকা মানে কি, তোমরা তিনজন মিলে তিন দিকে টানতেছো কিন্তু এটা কোনো জায়গায় নড়তেছে না, এটা এই জায়গায় স্থির আছে, এটাই তো। হুম। তার মানে ওর আর নাই, তার মানে আর প্রাইম নাই, তার মানে আর প্রাইম ইজ ইকুয়াল টু জিরো। কেন? কারণ তুমি সাম্য অবস্থার কথা বলে নিছো। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ। তাহলে লামির উপপাদ্যটা কি? লামির উপপাদ্যটা খুবই সিম্পল, দেখো পি দিবা, কিউ দিবা, আর দিবা, এরপর কি হবে, যখন তুমি পি নিতেছো তখন পি বাদে অন্য দুইটা বাহু, তার মানে পি বাদ দিলা, অন্য দুইটা বাহু কি, কিউ আর আর, এই দুটার মধ্যবর্তী কোণ কত, বিটা। তার মানে হুম। পি সাইন বিটা। যখন তুমি কিউ নিবে তখন কি, কিউ বাদে বাকি দুইটা কি হবে, পি আর আর এর মধ্যবর্তী কোণ সাইন গামা। গামা। আর আর নিলে কি, আর নিলে হবে হইতেছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ সাইন আলফা। এটা আলফা। ক্লিয়ার? হুম। এটাই লামির উপপাদ্য। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, লামির উপপাদ্যের একটা প্রবলেম আছে, এবং এই একটা কি? প্রবলেমই এটাকে একটু ঝামেলা তৈরি করে। প্রবলেমটা কি? প্রবলেমটা হইতেছে যে লামির উপপাদ্য শুধুমাত্র তিনটি বল সাম্যাবস্থায় থাকার ক্ষেত্রে প্রযোজ্য। এর মানে কি, মানে বুঝতে পারছো? দাঁড়াও ভাই একটু পড়লাম আমি, শুধুমাত্র তিনটি বল সমাবেশে। হুম। মানে ভাই এই লামের উপপাদ্য হচ্ছে গিয়ে ওই তিনটা বল যদি সাম্যাবস্থায় থাকে তাহলে সেই ক্ষেত্রে শুধু প্রযোজ্য, এটাই না? অন্য কোথাও এটা ব্যবহার করা যাবে না। তার মানে এখানে হ্যাঁ। এখানে তো চাইলেই আরেকটা বলও চলে আসতে পারতো, মানে চারজন মিলে টানতেছো স্টিল সাম্য অবস্থায় আসতে হইতে পারে না? হুম। তখন তুমি হইতেই লামের উপপাদ্য ব্যবহার করতে পারবে না। তখন তখন তোমার কি লাগবে, তখন তোমার এটাকে উপাংশে ভাগ করতে হবে। আচ্ছা তখনের ক্ষেত্রে আমরা দেখি, এই ফারাবি কি আসো? পারে। ভাই আবার এই বড় ভাই বাদ যাবো। ফারাবি কই? নাই ভাই।
ভাই আসি ভাই। কই যাও গা তুমি? ভাই বলে লালে টিপ গেছে গা। আগের টুক বুঝছো? বুঝছি। এইগুলি ইয়ার নলেজে কি বলে ভেক্টরেরই কিছুটা নলেজ। এতটুকু ক্লিয়ার? আগে যা করছি। হুম। আচ্ছা আচ্ছা, উপাংশ ভাগ আমরা কেন করতেছি? কারণ একটু আগে আমি কি বললাম, যে যদি ব্যাপারটা এমন হয় যে তোমার জিনিসটা বল 4টা 5টা হয়ে গেছে, তখন কি? তখন তো তুমি লামির উপপাদ্য ব্যবহার করতে পারবা না। তখন তোমার ফোর্সফুলি এটাকে উপাংশে ভাগ করতে পারে, কিছু করার নেই। মানে লামির উপপাদ্য দিয়ে অনেক অঙ্ক অনেক সোজাভাবে করা যায়, কিন্তু এটা শুধুমাত্র 3টা বল হলেই প্রযোজ্য হয়। 3টা বল বাদে আর এটা ইউজ করা যায় না। তাহলে তখন তোমার কি হবে দেখো, তখন সবকিছু সেম থাকবে। ধরো কথার কথা, এটা একটা কণা, এই কণাটার ধরো এই দিক বরাবর পি বল, এই দিক বরাবর কিউ বল, এই দিক বরাবর আর বল, এই দিক বরাবর এক্স বল, এই দিক বরাবর এ বল। এই 4টা বল এটার উপরে কাজ করতেছে, ঠিক আছে? কিন্তু জিনিসটা কি সাম্য অবস্থায় আছে, মানে এখান থেকে নড়তেছে না। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? হ্যালো? এই জিসান ক্লিয়ার। ও ভাই বলো। মাইক অফ করে কথা বলতেছে। আর ভাই এটা হইতেছে কি 3-এর অধিক বলের জন্য না? হ্যাঁ, মানে এখানে দেখো 3টার বেশি বল হয়ে গেছে না, হ্যাঁ, কিন্তু বলটা স্থির সাম্য অবস্থায় আছে। তখন তুমি কি করবা? তাইলে ভাই পি আর এক্স কে আমি সাম্যাবস্থা ধরে নিব, আর কিউ আর এ কে কি করব? উপাংশে ভাগ করব। এগুলোকে তুমি উপাংশে ভাগ করবা। তখন তুমি উপাংশে কেমনে ভাগ করবা? ওই সবকিছু আগের মতোই, সামেশন অফ এফ অফ এক্স f of x is ইজ equal ইকুয়াল টু কি? এবার কি হবে f বলো তো? cos theta সামেশন অফ এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু sin theta f কি sin সাইন theta থিটা? f sin theta ভাই। এফ সাইন থিটা। এফটা কি তোমার লব্ধি ছিল তাই নাকি? হ্যাঁ ভাই, এখানে লব্ধি না। এখানে তো এখন কি এটা, এটা সাম্য অবস্থায় না? হ্যাঁ সাম্য অবস্থা না? এটা হ্যাঁ সাম্য ভাই, অবস্থা মানে কি? তোমার সাম্যাবস্থা মানে ভাই আর এফ জিরো। এফ এর মান 0, মানে এফ আর আর তো একই হ্যাঁ কথা, মানে হ্যাঁ লব্ধি হ্যাঁ 0, ভাই, এটাই তো। হ্যাঁ তো ভাই। লব্ধি 0 হওয়া মানে কি? তোমার এখানে যে এফ কি ছিল, এফ কস থিটা, cos theta এটা যাই হোক সেটা 0 হয়ে যাবে না? জিরো হয়ে যাবে। হ্যাঁ, আর এটা যে এফ সাইন থিটা, এই থিটার মান এটা যাই যাই হোক হোক এটা এটা 0 জিরো। হয়ে যাবে না? তার হ্যাঁ মানে বেসিক্যালি এটার ক্ষেত্রে তুমি কি ইউজ করবা? সামেশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0, আর সামেশন অফ এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0। তার মানে আগের চ্যাপ্টারে যে কটা ম্যাথ করছি এইখানে আমরা সেম ম্যাথই করব। জাস্ট এখানে তফাৎটা কি থাকবে, আগের চ্যাপ্টারে একটা লব্ধি ছিল যেখানে তুমি এফ কস থিটা থেকে আলাদা আলাদা ভাবে বাইর করতা, আর এখানে তোমার কোনো লব্ধি নাই। তার মানে লব্ধি না থাকা মানে কি? এটা স্থির অবস্থায় আছে। বেসিক্যালি এটাকে স্ট্যাটিক মেকানিক্স বলে, বুঝছো? মানে তোমরা এখন যেটা করতেছো এই চ্যাপ্টারটাতে, এটা হচ্ছে স্ট্যাটিক মেকানিক্স। মেকানিক্স মানে কি? মানে মেকানিক্স বা ডাইনামিক্স জিনিসটা মানে কি? কোন একটা জানি না। জিনিসের চলন চলন সম্পর্কে তুমি মানে কি বলে ইসে করতেছো, ক্যালকুলেশন করতেছো, তাই না? হুম, ডাইনামিক্স কখন আসে? যখন তোমার জিনিসটা ডাইনামিক হয়, মানে জিনিসটা চলতেছে, নড়তেছে, ঘুরতেছে। আর স্ট্যাটিক মানে কি? জিনিসটার কোনো নড়তেছে না, ঘুরতেছে না, ও একটা জায়গায় স্থির আছে, যেমন এইটা নাকি? তো ঘুরতেছে না মানে কি? ওর লব্ধি নাই। আর আগের চ্যাপ্টারে কি তুমি লব্ধি নিয়ে কাজ করছিলে, তার মানে কি ও নড়তেছে চড়তেছে। এতটুকু বুঝছো? হ্যাঁ জিসান তুমি বলো, তুমি বুঝছো নাকি? তুমি জিসানে ডাকো কেন? বুঝছি ভাই। মাইক খালি অফ হয়ে যায়, ওটা আমি বুঝতাছি না কি হয়েছে। আমি তো অন করে রাখি। ও এতটুকু উপরে বুঝছো? খাতা রেখে লিখতেছি দেখা মনে হয় ঠিক। জি ভাই। বুঝছি। আচ্ছা, ক্লিয়ার? হুম হুম। ভাই কৃষ্ণের কি পূজা আজকে? কালী কি পূজা? সরস্বতী পূজা, মেইন সরস্বতী পূজা। ও ওরই পড়বো। কি রে ভাই, তুই পাগলা হয়ে গেছিস নাকি? বুঝলাম না। তুই ও কি কি পরীক্ষা পড়া পড়বো কিনা এটা কইতাছি। জানি না ওই জি। আসো পরের ম্যাথে যাই, মানে ম্যাথের দিকে আসি। এটাই ছিল বেসিক্যালি এই চ্যাপ্টারের থিওরি। নতুন নতুন কিছু না, আগের জিনিসই, খালি আমরা এখন সাম্যাবস্থার জন্য কাজ করতেছি। ক্লিয়ার? হুম। আসো,
এক্সাম্পল নাম্বার 1, এই চ্যাপ্টারের এক্সাম্পল গুলা খুবই ইম্পর্টেন্ট, সো এগুলা খুবই ভালো করে করো। অধ্যায়ের ম্যাথের চেয়ে এক্সাম্পল বেশি ইম্পর্টেন্ট, এবং অধ্যায়ের ম্যাথেও দেখবা আসলে এক্সাম্পলই কপি করা, ঠিক আছে? এবং এই চ্যাপ্টারের আরেকটা বৈশিষ্ট্য হইতেছে এই অধ্যায়টাতে ম্যাথ চেঞ্জ হয় না, এটা উপপাদ্যের মতো অধ্যায়, বুঝতে পারতেছো? উপপাদ্যে যেমন তোমরা কি করতা, যে একটা প্রমাণ শিখতা এবং ওই প্রমাণটাই দিয়েই মানে নয় কি হইতো, ওই একই প্রমাণটাই হুবহু তোমার পরীক্ষায় দিত, মানে বারবার ওইটাই, মানে ম্যাক্সিমাম টাইম এটাই হইতো, যে একই প্রমাণটাই তোমাকে হুবহু তুলে দিত। আর নাইলে কি হইতো, যে ওই প্রমাণ অনুযায়ী তোমার কয়েকটা প্যারামিটার চেঞ্জ করে একই, মানে প্রমাণটা একইভাবেই করা লাগতো, কয়েকটা প্যারামিটার চেঞ্জ করে দিত, সংখ্যা বা নাম্বার চেঞ্জ করে দিত, তাই না? সেম জিনিসটাই এই চ্যাপ্টারে হবে, মানে এটা একটা উপপাদ্যের মতোই চ্যাপ্টার তুমি ধরে নাও, ঠিক আছে? কারণ তোমাদেরকে ওইরকম ভার্সিটির মতো স্ট্যাটিক্স বা ডাইনামিক্স করায় না, বেসিক্যালি স্ট্যাটিক্সে করায় না, যে স্ট্যাটিক্সে ভার্সিটিতে গেলে প্যারামিটার চেঞ্জ হয়, অনেক কিছু চেঞ্জ হয়, বাট তোমাদের দেখবা যা করাইতেছে একদম সেম জিনিসই রেপ্লিকেট করতেছে। সো এই চ্যাপ্টারে মানে অঙ্কগুলো বারবার ভালো করে করো, কারণ দেখবা একই ম্যাথই করতেছো, নতুন কোনো ম্যাথ পাবা না। একটু ভালো করে খেয়াল করো, দেখো কি দেওয়া আছে, পি কিউ আর মানের বলত্রয় এ বি সি ত্রিভুজের এ কমা বি কমা সি কৌণিক বিন্দু হতে যথাক্রমে বিপরীত বাহুর লম্বা ভি মুখী দিকে ক্রিয়ারত থেকে সাম্যাবস্থায় থাকলে প্রমাণ করো যে P/Q/R is equal to A/B/C। এটা কি বুঝতে পারতেছো কি লেখা? এটা কি বুঝতে পারতেছো কি লেখা? জি ভাই বোঝা যায়। মানে কোয়েশ্চেনটা বুঝছো কি লেখা? পড়তে দাও একটু ভাই। সমান যদি হয় ভাই এখানে যে বিপরীত বাহুর লম্বাভিমুখী মানে কি? দেখাচ্ছি তারপর, দেখো কি দেওয়া, PQR মানের বলত্রয় ABC ত্রিভুজের এ কমা বি কমা সি কৌণিক বিন্দু হতে যথাক্রমে বিপরীত বাহুর উপর লম্বাভিমুখী দিকে ক্রিয়া করে সাম্যাবস্থা থাকলে প্রমাণ করো যে। আচ্ছা আসো দেখো, ধরো তোমার এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? ত্রিভুজ এ বি সি, কি বলছে, যে PQR মানের বলত্রয় ABC ত্রিভুজের এ বি সি কৌণিক বিন্দু হতে যথাক্রমে বিপরীত বাহুর লম্বাভিমুখী দিকে ক্রিয়ারত। তার মানে এ বিন্দু থেকে বিপরীত বাহু কোনটা? এটা এ বিন্দু থেকে বিপরীত বাহু কোনটা? এটা না, বিসি না? ভাই বিসির লম্বাভিমুখী কি ক্রিয়ারত? পি ক্রিয়ারত। তার মানে বিসির লম্বাভিমুখী মানে এই যে এটা, এই দিক বরাবর কি পি ক্রিয়ারত, এই দিক বরাবর পি ক্রিয়ারত না? জি ভাই। বি থেকে বি এর বিপরীত বাহুর উপর লম্বাভিমুখী কি কি কিউ ক্রিয়ারত। হ্যাঁ এদিকে কিউ ক্রিয়ারত, আর সি থেকে সি বাহুর বিপরীত দিকে কি? আর ভাই আর ক্রিয়ারত, তাই না? হুম
ধরলাম এই তিনটা বল ছেদ করছে এই ও বিন্দুতে, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? হ্যাঁ বলছে কি যেটা সাম্য অবস্থায় আছে না তিনটা বল? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যদি এটা সাম্য অবস্থায় থাকে তাহলে আমরা লামির উপপাদ্য থেকে কি লিখতে পারি? লামির উপপাদ্য হতে, একটু খেয়াল করো, আমি যদি এই বল তিনটাকে মানে ভাঙিয়ে নিয়ে আসি, দেখো এই তিনটা বল কি বেসিক্যালি এভাবে কাজ করতেছে না? একটা এইদিকে, একটা এইদিকে, আর একটা এইদিকে। জি ভাই। মানে এই ও পয়েন্টটা, এই যে ও পয়েন্টটা, ওটা থেকে ঠিক নিচ বরাবর কি কাজ করতেছে? পি। এই দিক বরাবর কি? কিউ। আর এই দিক বরাবর কি? আর কাজ করতেছে না? হুম। এটা কি ভাই আমরা ভেঙে নিব? ভাঙবা কেন? এটা তো লামি ব্যবহার করতেছো, এখানে ভাঙার কি আছে? এটা কেমন মানে লাগবে? ভেঙে নিব বলতে পরে আবার চিত্রে দেখা দেওয়া লাগবে নাকি একটা চিত্র হবে? না, এই চিত্র একটা চিত্রই হবে। দেখো, আমি তো জাস্ট এই চিত্রটাকে সহজ করার জন্য এখানে আইকে নিছি, এখান হুম, থেকে বুঝো কি হইতেছে। হুম। এখন দেখো লামি ফেলানোর জন্য তোমার কি লাগবে? এই এই সবকটা কোণ লাগবে না? হ্যাঁ ভাই লাগবে। আচ্ছা, এখন আমরা কোণগুলো বাই করার চেষ্টা করব। একটু খেয়াল করে দেখো যে আচ্ছা, লামির উপপাদ্যটা আমরা একটু লিখি। দেখো কি হবে তোমার, পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু কি? আর যখন আমি পিটা নিব তখন কি? পি নিলে কি কিউ আর আর এর মধ্যবর্তী কোণটা না? পি হ্যাঁ নিলে ভাই। কিউ আর আর এর মধ্যবর্তী কোণ, এটাই তো? কিউ আর হ্যাঁ ভাই। আচ্ছা, কি যদি পি নাও তাহলে কিউ আর আর এর মধ্যবর্তী কোণ দেখো, কিউ আর আর এই দুটোর মধ্যবর্তী কোণ কি? আচ্ছা, ধরলাম আমি এটা ডি, এটা ই, আর এটা এফ, ঠিক আছে? তাহলে কি এফ ও ই না? এফ ও ই এই কোণ না? জি ভাই। তাহলে কি সাইন এফ ও ই। যখন কিউ নিব তখন কি হবে? কিউ নেওয়া মানে কি? আর আর পি এর মধ্যবর্তী কোণ, আর আর পি আর দুটোর মধ্যবর্তী কোণ কি? এফ ও ডি। এফওডি হ্যাঁ ভাই। সাইন এফ ও ডি। আর আর নিলে কি হবে? আর নিলে হবে হইতেছে কিউ আর পি এর মধ্যবর্তী কোণ, তাহলে ইওডি। ইওডি হ্যাঁ। সাইন ইওডি। এইটু ক্লিয়ার? এইটু ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, আমার তো এই কোণগুলোর মান কি আমি জানি না, এই কোণগুলোর মান আমার বাইর করতে হবে নাকি? হ্যাঁ ভাই। তাহলে সেটাই আমরা বাইর করার চেষ্টা করি। আমরা কি করতে পারি দেখো, আমি এখান থেকে এভাবে করে লিখতে পারি না যে যদি আমি নেই ত্রিভুজ এ ই এ ই ও এফ, এটা নেই এ ই ও এফ, তাইলে দেখো কি লিখতে পারি আমি? এ ই অফ কি একটা চতুর্ভুজ, সরি এটা তো ত্রিভুজ না, এটা তো চতুর্ভুজ, সরি চতুর্ভুজ না, চতুর্ভুজ এ ই ও এফ। চতুর্ভুজ এ ই ও এফ যদি আমি নেই, আমি কি লিখতে পারি দেখো, এটা কি কোণ এ, কোণ এ প্লাস কোণ এ ই ও প্লাস কোণ এ এফ ও প্লাস কত কোণ ই ও এফ ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু কত? 360 ভাই। 360 ডিগ্রি, তাই না? 0 আচ্ছা, to 360 একটু খেয়াল করে দেখো, ইও মানে এফ ও ই আর ইও এফ তো একই কথা না? মানে এফ ও ই কোণ আর ইও এফ কোণ একই কথা না? হ্যাঁ। তার মানে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য কি ইও এফ বের করা না? জি ভাই। এখন দেখো ইও এফ যদি আমি বের করতে যাই, কোণ এর তো আমি কোনো মান জানি না, কোণ এ তো কোণ এর মতোই থাকবে। একটু খেয়াল করে দেখো, এটা কি 90 ডিগ্রি না? এইও, হ্যাঁ ভাই। কারণ কি এগুলা তো জাস্ট লম্ব, এক একটা লম্বা ভূমি বলছে না? হুম হুম। তার মানে দুই দুই পার্টকে দুইটা লম্বে ভাগ করছে, তার মানে এইটুক 90, এইটুকু 90 না? হ্যাঁ তার মানে মানে এটা দুইটা 90, 90 হবে। এটা 90, এটাও 90, হ্যাঁ। প্লাস কোণ ইওএফ ইও এফ ইজ এটা ইকুয়াল টু 360। তাহলে এখান ভাই থেকে কি আছে দেখো, ইওএফ কে কি 90 না না দেখ। তাহলে কোণ ইও এফ ইজ ইকুয়াল টু কি? 360 মাইনাস 180 কত? 180 মাইনাস কোণ এ, এটা লেখা যায় না? হুম লেখা যায় ভাই। এবং
অনুরূপ ভাবে আমরা এটা বলতে পারি না যে দেখো এই সব করে তো এরকমই না, একই তো জিনিস, সিমেট্রিক না সব, তাহলে হ্যাঁ অনুরূপ ভাই, ভাবে আমরা একই জিনিস পাবো না? হ্যাঁ। অনুরূপ ভাবে কি, যখন তুমি কোন কি নিতেছো, ই ইও এফ নিতেছো, ইও এফ নাকি, আচ্ছা না ইও এফ না, সরি ইও এফ তো নিলাম আমি, এইটা ডিওএফ, এই যে বা এফওডি, এই যে এটা এফওডি নাও, তখন কি হবে বেসিক্যালি 180 মাইনাস 180 মাইনাস কি হবে, এখানে ভাই বি হবে না? এখানে বি হবে। হ্যাঁ। সেম ভাবে তুমি যদি ডিওই নাও তাহলে কি হবে, সি ভাই 180 মাইনাস। 180 মাইনাস সি, এটা না? হুম। তার মানে বেসিক্যালি এখন তোমার চিত্রটা কি হয়ে দাঁড়ায়, ভাই সেম একটু চিত্রটাতে উপরে আসো, নাও ভাই, একটু আবার উপরে। আনতেছে দেখো, পি নিচের দিকে কাজ করতেছে, এদিক বরাবর কিউ কাজ করতেছে, এদিক বরাবর কি আর কাজ করতেছে, তাহলে এইখানে কত কোণ উৎপন্ন করছিল 180 মাইনাস এ, হুম। এখানে কত করছে বি এর ক্ষেত্রে 180 মাইনাস বি, আর সি এর ক্ষেত্রে কি 180 মাইনাস সি। তোমরা হুম। আগের চিত্রটা দিয়ে আঁকতে পারো, মানে আমি জাস্ট আবার এখানে আইকা দেখালাম, এটাই তো হয়েছে না? এখন হ্যাঁ তোমার লামিতে কি হয়েছিল, পি বাই সাইন কোনটা, এই যে এইটা 180 মাইনাস এ ইজ ইকুয়াল টু কিউ বাই সাইন 180 মাইনাস বি ইজ ইকুয়াল টু আর বাই সাইন 180 মাইনাস সি, এটা লেখা যায় না? হুম। সাইন 180 মাইনাস এ মানে কি, কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড হ্যাঁ। কোয়াড্রেন্টে সাইনের মান পজিটিভ, তার মানে পি বাই সাইন এ ইজ ইকুয়াল টু পি বাই সাইন বি, কিউ বাই সাইন বি, কিউ বাই সাইন বি ইজ ইকুয়াল টু আর বাই সাইন সি, এটা লেখা যায় না? হুম। আবার আমরা কি জানি, এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু কি বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু কি সি বাই সাইন সি। সি বাই সাইন সি, এটা লেখা যায় না? হ্যাঁ। এটা লেখা যায়। জি ভাই। তাহলে এই দুটাকে যদি আমি সাবস্টিটিউট করি, মানে এটাকে যদি আমার 1 দেই আর এটাকে যদি আমি 2 দেই, তাহলে এই দুটো থেকে লেখা যায় না যে পি ইজ টু কিউ ইজ টু আর ইজ ইকুয়াল টু এ ইজ টু বি ইজ টু সি। জি ভাই। এটা কি ট্রিগোনোমেট্রিতে শিখছিলা, হুম। আর এটা তুমি এখন বাইর করলা লামি থেকে, এই দুটোকে জাস্ট ইকুয়েট করে এটা বাইর করছো, বুঝতে পারছো? ম্যাথগুলো খুব একটা কঠিন না, জাস্ট এই যে এই পার্টটা কঠিন বুঝা, যে আমার লামিটা কোথায় কোথায় অ্যাপ্লাই হইতেছে আর আমার কোনগুলা কি কি হবে, এইটুক পারলে এই ম্যাথগুলো খুবই সোজা, ওটাই তো ভালো না ভাই। বুঝছো? জি ভাই। সমস্যা আছে কোনো? না ভাই, তুলছো সব? একটু লাস্টটা বাকি আছে, তুলতেছি। তুলো। দেখা যায়? হ্যাঁ ভাই, দেখা যাইতেছে। জি ভাই, তুলছি। আচ্ছা, দেখো এক্সাম্পল 2 কি বলছে, এবিসি সময় এসিবি বলছে, এসিবি একটি
রশির দুই প্রান্ত একই আনুভূমিক রেখায় এ এবং বি বিন্দুতে আবদ্ধ আছে। ঠিক আছে, রশিটির সি বিন্দুতে ডাব্লিউ ওজনের বস্তু গিট দিয়ে বাঁধা। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ডেল দ্বারা সূচিত হলে দেখাও যে রশির সি অংশের টান WB ক্যাপিটাল WB ডিভাইডেড বাই 4C ডেল C স্কয়ার, আমি ক্লাস নিচ্ছি বাবা, C স্কয়ার প্লাস A স্কয়ার মাইনাস B স্কয়ার। জি ভাই আসি ভাই, কিন্তু মশা বেশি। এটা বুঝছো কি লিখছি? আমি ভাই বুঝছি ভাই। জেসান ভাই ফারাবি খালি মাইক বন্ধ করে দেয় হোস্টে। ভাই চিত্র কেমন হবে বুঝতেছি না। এই ফারাবি তুমি ওর মাইক বন্ধ করো কেন? ভাই বন্ধ করলাম। এই ফারাবি এই 2025-এ এসে আমার বোধাই মনে করে না। তুই কি দিলে? এই সমস্যা কি? ভাই সুন্দর মতো ক্লাস করতেছে, কয়েকবার বন্ধ করছে। এই প্রশ্নটা বুঝছো নাকি বলো? ভাই চিত্র কেমন হবে চিত্রের উপর ডিপেন্ড করতেছে না। তুমি কি প্রশ্ন না বুঝলে বলো, আমি চিত্র এঁকে দেখাচ্ছি। সেটা তো আমি তোমার বুঝতে বলিনি, বুঝতে পারতেছো কিনা সেটা বলো। হ্যাঁ ভাই চিত্র মানে বিষয় বুঝছি, কোশ্চেন ঠিক আছে। এবিসি একটি রশির দুই প্রান্ত একই আনুভূমিক রেখায় এবি বিন্দুতে আছে। তার মানে এবিসি একটা রশির, এটা একই আনুভূমিক রেখায় দুইটা বিন্দুতে রশি আছে। এটা কি? এটা এ, এটা তোমার বি। মানে একটা রশি বলতে কি বেসিক্যালি এরকম না, ধরো রশিটা এরকম, ঠিক আছে? এটা এটা ধরো একটা রশি, কথা কথা তোমার সি পয়েন্টটা এই জায়গায় আছে, ঠিক আছে? রশিটা যখন তুমি টান টান করে দিবা, মানে ধরো সি বিন্দু থেকে তুমি এদিকে টানলা, টানলে কি জিনিসটা আসলে কাইন্ড অফ এরকম হবে না? মানে তোমার রশিটা টানতে টানতে এই যে এরকম অবস্থায় আসবে না? সি পয়েন্ট এখন এই জায়গায় চলে আসবে। ওইটাই এখানে হয়েছে বেসিক্যালি, বুঝতে পারছো? বুঝতে পারছি। আর বলছে যে টান টান করে যখন তুমি নিছো, তখন টান টান করার কারণে এবি বিন্দু একটা এবি বিন্দুতে আবদ্ধ হয়ে গেছে। মানে এবি বিন্দু একই সরলরেখায় আনুভূমিকভাবে আবদ্ধ হয়ে গেছে, মানে এই যে এরকম অবস্থা আছে।
ধরো সরলরেখাটা এরকম ছিল, হুম ঠিক আছে, এরকম অবস্থায় আছে। মানে বেসিক্যালি ধরো ওই যে মানে ধরো কথার কথা এ বিন্দুতে আমি একটা পিন লাগাইলাম, বি বিন্দুতে আমি একটা পিন বা পেরেক লাগাইলাম, ঠিক আছে, লাগাই আমি সি বিন্দুতে টান দিলাম, তাহলে কি এই দুই বিন্দু তো নড়বে না। না আর সি বিন্দুর একটা সার্টেন টাইম পর্যন্ত ও টান টান পাবে, ওইটাই আমরা এখানে আনছি। এতটুকু ক্লিয়ার? জি ভাই বলছে রশিটির সি বিন্দুতে ডাব্লিউ ওজনের বস্তু গিট দিয়ে বাঁধা। ধরো এই যে সি যে বিন্দুটা, এই সি বিন্দুতে একটা ডাব্লিউ ওজনের বস্তু গিট দিয়ে বাইধে দিছো, মানে এই যে বাই দিছি বেসিক্যালি এই সি মানে সি বিন্দুতে যে বস্তুটা আছে ডাব্লিউ ওজনের, সেটার কারণেই তো এটা এই জায়গায় আসছে, তাই না? মানে সি বস্তুটা দেখো, এর একটা টাকা ওজন আছে, পাইছে আর কি এর একটা ওজন আছে না, হ্যাঁ ভাই আছে এই ওজনটা নিচে ডাব্লিউ বরাবর কাজ করতেছে, যে কারণে এটা এই জায়গায় আসছে। আর এই হুম যে এই দুটো তো নড়তে পারতেছে না, কারণ এটা তো প্যারেক দিয়ে লাগানো বা গিট দেওয়া। হুম বুঝতে পারছো? জি ভাই তাহলে দেখো, যদি এটা হয়, কি বলছে যে গিট দিয়ে বাঁধা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ডেল দ্বারা সূচিত। আচ্ছা, এখন দেখো এটা যদি এই জায়গায় কাজ করে, এই দুটো বিন্দুতে দুইটা টান বল ক্রিয়া করতেছে না এখন? ভাই টান বলের সাইন নিচের দিকে হবে না? না, তুমি বলটা যদি নিচের দিকে যায়, টানটা কি উপর দিকে যাবে না? ও হ্যাঁ ঠিক আছে মানে এই দুটারে এদিকে টান দিয়ে আসে দেখি এটা নিচের দিকে পড়ে যাচ্ছে না। বুঝতে যদি পারছি টানটাও নিচের দিকে হতো, তাহলে তো ঠাস করে নিচে পড়ে যেত এটা। বুঝতে পারছি ভাই তাহলে এইটা কি তোমার, ধরলাম আমি টান বল T1, এটা T2, কথার কথা দুই দিকে দুইটা কাজ করতেছে। একটু T1 আর T2 কখন সমান হইতো? যদি দুটো বাহুর মান সমান হইতো। হুম কিন্তু দুটো তো অসমানও হইতে পারে, কিছু সমানের কথা তো বলা নাই, যে কারণে আমরা দুইটা বলকে আলাদা আলাদা T1 T2 ধরে নিছি। সমান হইতেও পারে, না হইতে পারে, এটা আমরা জানি না আসলে। বুঝতে পারছো? তাইলে ভাই এখানে কি লামির উপপাদ্য ব্যবহার হবে? অবশ্যই হবে, এখানে তো সাম্যাবস্থা আছে না বস্তুটা, এটা কি নড়তেছে চড়তেছে? না এটা নড়তেছে না চড়তেছে না তাহলে ঠিক আছে কোনো কিছু তো নড়তেছে চড়তেছে না, এটা তো এই জায়গায় ফিক্স আছে না। হ্যাঁ হ্যাঁ ভাই তাহলে ডাব্লিউ তো অবশ্যই এখানে লামি লামি তৈরি মানে লামির উপপাদ্য ব্যবহার করা হবে। জি ভাই বুঝতে পারছি আচ্ছা, এখন দেখো এখানে কি বলছে, বলছে হইতেছে, আচ্ছা এইটাই তো বেসিক্যালি তোমার অবস্থা নাকি? হুম আসো, এটা কি টানলা ভাই একটা রেখা টানছি এই বরাবর, আমরা টানবো টানো, দেখো একটু খেয়াল করো। হুম, ধরো তোমার এবিসি, তোমার ডি, এটা তোমার ই, ঠিক আছে। তাহলে এখন দেখো আমার তিনটা বল আছে, সাম্যাবস্থায় আছে, অবশ্যই লামির উপপাদ্য ব্যবহার হবে। তাইলে ডাব্লিউ T1 T2 এটাই হবে না? দাঁড়াও ভাই মিস করছি ভাই একটু আগে যে মানে রিকানেক্টেড হয়েছে আরে বাবা, এখানে এই বিন্দুতে তিনটা বল ক্রিয়া করতেছে, সাম্যাবস্থায় আছে, অবশ্যই লামির উপপাদ্য ব্যবহার হবে নাকি? হ্যাঁ ভাই ওইটাই লিখছো ভাই হ্যাঁ, ওইটাই লিখতেছি। তাহলে যখন ডাব্লিউ হবে তখন তোমার কোন কোনটা হবে? কোন এ বি সি হবে না? যখন আমি হ্যাঁ ডাব্লিউ নিব তখন কি আমার কোন এবিসি হবে না? সরি, কোন- এসিবি হবে না? সাইন এসিবি হবে না, yes, এই যে এইটা হবে না? হ্যাঁ হ্যাঁ যখন আমি T1 নিব, এই T1, তখন কোনটা হবে? টি T2 আর ওয়ান ডাব্লিউ এর নিলে মধ্যবর্তী কোণ? ডাব্লিউসিবি সাইন। তাহলে কি হবে? আচ্ছা, সি ডিই, ধরলাম আমি এটা এই দিক বরাবর এফ পর্যন্ত এক্সটেন্ড হয়, তাহলে কি কোণ হবে? বি সি এফ না? হ্যাঁ বিসিএফ না? এই যে এই কোণটা, এই পুরাটা, মানে বেসিক্যালি এই যে এই কোণটা, এইটা না? T1 নাও মানে কি T2 আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ, বুঝছো? হ্যালো, কথা বলো না কেন? হ্যাঁ ভাই, ঠিক। হ্যাঁ, আর যখন তোমার T2 নিবা তখন কোন কোণটা হবে? এই কোণটা হবে না?
T2 T2 নিলে হ্যাঁ BCF, তাহলে সাইন T2 নিলে BCF, T2 নিলে হচ্ছে কি বলে BCF এসিএফ তো এসিএফ না, আরে বাবা, যখন আমি টি2 নিতেছি তখন কি টি2 বাদে বাকি দুটোর মধ্যবর্তী কোণ ACF হ্যাঁ এসিএফ হবে, এটাই তো, এটাই তো নাকি? হ্যাঁ এখন হুম দেখো হুম আমার দরকারটা কি, সি এ রশির টান চাইছে না, দেখো রশিটির সি এ অংশের টান বাইর করতে চাইছে, সি এ অংশের হুম, টান বাইর করতে বলছে না, হ্যাঁ C কার অংশে রেসপেক্টে, ডাব্লিউ রেসপেক্টে না, হ্যাঁ W তার মানে কি আমার টি2 দরকার আছে? না না, টি2 তো নাই, তার মানে টি2 তো আমার দরকার নাই এখানে, তাই না? তাহলে আমি W সমান সমান হ্যাঁ আচ্ছা ডাব্লিউ W সাইন এদ্রুপ নিয়ে কাজ করবো, যেটা দরকার নেই ওইটুকু পার্ট রেখে তাহলে আমার লাভ নেই, বুঝতে পারছো? হুম হুম তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো, ডাব্লিউ কে আমি ডাব্লিউর জায়গায় রাখলাম, কোন এ সি বি কে এ সি বি বানাইলাম, সাইন এ সি বি ইজ ইকুয়াল টু টি1, দেখো সাইন বিসিএফ, বিসিএফ মানে বেসিক্যালি কি একটু দেখো তো এখানে, দেখো BCF BCF মানে হচ্ছে BCF তাহলে হচ্ছে যদি একটু খেয়াল করে দেখো বিসিএফ মানে কি, সরি হ্যাঁ সাইন বি সি এফ, দেখো এই কোণটা কত 90 ডিগ্রি না, হ্যাঁ না এই হ্যাঁ যে এটা 90 ডিগ্রি এই যে এতটুক 90 ডিগ্রি না এই রেখাটার সাথে, আর বাকি এতটুক কোণ কি এই কোণের অনুরূপ কোণ না, অনুরূপ কোণ হ্যাঁ হ্যাঁ সরি অনুরূপ বলি একান্তর কোণ না, এই যে এইটা আর আচ্ছা এটা কি একান্তর কোণ না, হ্যাঁ এটা একান্ত কোণ তাহলে এইটা এইটা যদি দেখো কথার কথা এই কোণটাকে আমি কোণ বি ধরলাম এটাকে, তাহলে এইটাও কি কোণ হুম, বি না, হ্যাঁ এটাও কোণ বি তাহলে এইটাকে আমি কি লিখতে পারি, সাইন 90 প্লাস বি না, হ্যাঁ সাইন 90 প্লাস বি হ্যাঁ আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো একটু, এইটা যদি এ হয় তাহলে এইটা কি হবে বলো তো, এটাও এ না, এটা হ্যাঁ তাহলে A প্লাস 90 তাহলে আরেকটা জিনিস খেয়াল করো এইটা কি এই পুরো রেখাটা কি 180 ডিগ্রি কোণ না, হ্যাঁ পুরোটা তাহলে 180 বেসিক্যালি আমি ডিগ্রি এটাকে এখন সি বলতে পারি না, আচ্ছা আমি কোনটা পুরোটা হচ্ছে হ্যাঁ 180 ডিগ্রি তাহলে এটা সি বলতে পারবো হ্যাঁ তার মানে আমি এইটুকু জাস্ট চেঞ্জ করে দিয়ে এটাকে সি লিখতে পারি না, ডাব্লিউ বাই সাইন সি ইজ ইকুয়াল টু টি1 বাই এই সাইন 90 প্লাস বি, এটা লেখা যায় না? ভাই কারেন্ট গেছিল গা মাঝখানে বুঝছো, হুট করে গেছে। তোর কারেন্ট তো যাওয়ারও সময় পেল না, আমি বুঝলাম না ভাই, লিখতেছি হুট করে গেল গা, হুট করে আসলো। তোর লাগে কারেন্টের শত্রুতা আছে জন্মের আসো দেখো জি ভাই এটা কি তোমার বক্সটা না, হুম, ডাব্লিউ জোনের জি ভাই এই কোণটা কি 90 ডিগ্রি না, হ্যাঁ ভাই এই কোণটা যদি বি হয় তাহলে এই কোণটাও বি হবে না, একান্তর কোণ, একান্তর কোণ এই কোণটা যদি এ হয় তাহলে এই কোণটাও এ হবে না, এ একান্তর হবে, একান্তর কোণ, হ্যাঁ এ প্লাস বি প্লাস সি মানে কি 180 ডিগ্রি, তার মানে এই পুরাটা যদি 180 হয় এটা এ আর এটা বি হলে এটা সি হবে না, হ্যাঁ সি বা উল্টা ভাবে বলতে পারো যে এখানে যেহেতু সি আছে এটাও সি হবে, হুম তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, জাস্ট এই এ সি বি এর জায়গায় আমি ডিরেক্ট সি লিখতে পারি না, হুম দেখা আর যাবে, বিসিএফ এর জায়গায় কি লেখা যায়, এই বি সি এফ এর জায়গায় কি লেখা যায় 90 প্লাস বি না, হুম সাইন 90 প্লাস বি এটা লেখা যায়, দেখা যাবে। যাই তো নাকি, কি ব্যাপার কথা বলো না কেন, এই যায় নাকি যায় না, আসো তোমরা কেউ, ভাই আছে বলো জিসান না নাই কথা বলো না কেন, ফাইজলামি করতেছো ভাই নাকি আমি আমার তো সাথে, বুঝতে ভাই যাই ও তো চুপ করে রইছে
এগুলো লেখা যায়? হ্যাঁ যায়। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি দেখো, w কে w জায়গায় রাখলাম, sin c কে sin c লিখলাম, ইজ ইকুয়াল টু কি t1 ডিভাইডেড বাই sin 90 প্লাস b মানে কি, এটা 90 প্লাস b সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তার মানে সাইন আর 90 হলে কি cos হয়ে যাবে, তার মানে কি cos b, এটা লেখা যায়? হ্যাঁ। আচ্ছা যদি এটা লেখা আচ্ছা যায়, এখন এখন তাহলে ওই যে সূত্র যেটা আছে সাইন সি সূত্র ওটা অ্যাপ্লাই করবো আমরা এখন সাইন। এখান থেকে কি লিখতে পারি দেখো, আমার লাগবে কি t1 বাই করা লাগবে না? আচ্ছা আমার লাস্টের দিকে ওটা প্রমাণ করতে হবে না? হ্যাঁ ওই আমরা তো প্রশ্ন প্রমাণ করবো এটা, এই যে এইটাই না, হ্যাঁ হ্যাঁ। c এর রেখার টান মানে কি t1 বাইর করতে হবে আমার, তাহলে t1 ইজ ইকুয়াল টু কি w cos b ডিভাইডেড বাই sin c, এটাই তো? হ্যাঁ আচ্ছা আসো, সাইন এর মান এখন একটা 4। জিনিস খেয়াল করো, যখন আমাদের ত্রিভুজ এ বি সি হয় তখন এইটা কি বাহু এ, এটা কি বাহু বি, আর এটা কি বাহু সি না? হ্যাঁ এবং তখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল যখন আমরা সাইন সি এর রেসপেক্টে বাইর করতে চাই, ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কি এ বি ভূমি সাইন সি না? এবি সাইন সি হ্যাঁ। তাহলে সাইন সি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 2 ডেল ডিভাইডেড বাই এ বি, এটা লেখা যায় না? হ্যাঁ এবি হুম। ভাই তেমনি কস বি এর ক্ষেত্রে কি একই ভাবে লিখবো নাকি? cos b এর ক্ষেত্রে আমরা কি করছিলাম, যখন b হয় তখন কি a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই টুয়াইস ac, এটা লেখা যায় না? হ্যাঁ জাস্ট আমরা এই কয়টা জিনিস এখানে এখানে বসাই দিব, তাহলে w ইনটু cos b মানে কি a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস ac ইনটু 1 বাই sin c, 1 বাই sin c মানে কি উপরে যাবে ab ডিভাইড বাই টুয়াইস ডেল, এটা লেখা যায় না? হুম। এখন দেখো এখান থেকে কি কাটা যায়, জাস্ট এ আর এ কাটা যায়, তাহলে এটা কাটা গেলে কি হয় দেখো, আমরা 4 জিনিসটাকে ডেল এভাবে লিখতে পারি না 4 ডেল w সি ইনটু b ডিভাইড বাই 2 ইনটু 2 মানে 4 সি ডেল, আর এই পুরো জিনিসটা এ স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটাই আনসার। ভাই জিসান নাই। না থাকলে আর কি করার আমার, ক্লিয়ার এটা? হ্যাঁ এটা ক্লিয়ার ভাই। বুঝতে পারছো? জি ভাই। অনেকবার প্র্যাকটিস করো, তাহলে নেক্সট দিন আমরা আরেকবার বুঝবো না, মানে মঙ্গলবার তাহলে বুঝবো না, মঙ্গলবার এই ঠিক আছে চ্যাপ্টার, যেটা আমি যদি তোমরা যদি এই চ্যাপ্টারের উদাহরণগুলো ভালো মতো করো তাতেও দেখবা কমন চলে আসছে, খুব একটা ভাই বেসিক। একটা এই একটা ডিফারেন্সিয়েটর একটু দেখা দাও তো ভাই, আমি একটা ছবি পাঠাইছি মনে হয় মেসেঞ্জারে। হ্যাঁ বলো কি, মেসেঞ্জারে আমি ছবি পাঠাইছি একটা। কোথায় দিছো? ইন্টিগ্রেশন এটা ডিফারেন্সিয়েশন। কি গান শুনে? ভাই আমি নেটওয়ালার কল দিতেছিলাম। এটা তো ডিফারেন্সিয়েশন, এটা তো ইন্টিগ্রেশন। কি হ্যাঁ এইখানে ভাই কি ইন্টিগ্রেশনটা ভাই দেখা দাও তো, আমি ভুলে পারতাছি না এখানে। চিত্র আমি বুঝতেছি না, এটা কিসের ইন্টিগ্রেশন করতেছে তাও তো আমি বুঝতেছি না। আচ্ছা ভাই আমি বলি ভাই, এটা হচ্ছে কি বলে যে 4 পাই সাইন পাই টি। ও আমার চিত্র গোলা আসছে ওরে ভাই, আমি আবার লিখে দিব তুমি আমাকে বলো কিসের ইন্টিগ্রেশন করতে হবে, ভাই। 4 পাই সাইন পাই টি কিসের রেসপেক্টে 4 পাই সাইন পাই টি পাই টি, ডেল টি। কি ডেল টি রেসপেক্টে? হ্যাঁ হ্যাঁ লিমিট কত? লিমিট 0 আর 2। 0 আর 2, আচ্ছা 4 পাই কনস্ট্যান্ট, 4 পাই কি বাইরে চলে আসবে? ভাই 0 1 হবে ভাই, 0 1। 4 পাই হ্যাঁ কি 4 পাই কনস্ট্যান্ট, বাইরে এটা চলে বাইরে চলে আসবে। আসবে, ইন্টিগ্রেশন হুম। অফ 0 টু 1 সাইন পাই টি ডিটি, এটাই না? হ্যাঁ ভাই সাইন এখন কে এটারে ইন্টিগ্রেট করলে কি হয়? ডিফারেন্সিয়েট করলে কিন্তু মাইনাস cos পাই টি হয়, তাহলে হ্যাঁ ওখানে মাইনাস cos বাই টি, আর হ্যাঁ টি এর কোএফিসিয়েন্ট কি হয়, ভাগ হয়। এর কোএফিসিয়েন্ট ভাই ডেল টি সাপেক্ষে না? হ্যাঁ ডেল, আরে ডেল টি মানে কি, ডেল টি মানে তো টি এর সাপেক্ষে না,
হ্যাঁ 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 ডেরিভেটিভ মানে টি এর ক্ষুদ্র একটা অংশের সাপেক্ষে করতেছো, টি এর ক্ষুদ্র একটা মানে এই টি এর সাপেক্ষে করতেছো না, তো টি হ্যাঁ এর হ্যাঁ সহগ হ্যাঁ যেটা সেটা কি হয়, টি এর সহগ এসে ভাগ হয়ে যায় না, তাহলে ভাগ হয়ে যাবে টি। টি টি ভাগ হবে কেন, টি এর সহগটা ভাগ হবে। শকটা, আচ্ছা। ও হ্যাঁ হ্যাঁ, এক্স এর সাপেক্ষে, হ্যাঁ। ইন্টিগ্রেশন পড়ো নাই, এখন এটা করলে তো হবে না, না পড়ে করলে এখন তোমার এটাই এটা জানা বসাইতে আছে। হবে। দেখো আমি এখান থেকে পাই তো কনস্ট্যান্ট, আবার এই পাইটাকে বাইর করে নিয়ে আসতে পারি না, হ্যাঁ, পাই বাইরে নিয়ে আসতে পারি, পাই তাহলে বাইরে পাই গেলে পাই কি কাটা পাই পাই যাবে। কাটা যায়, জাস্ট 4 থাকে। হ্যাঁ আর তোমার কি হয় মাইনাস কজ, আচ্ছা আমি মাইনাস থেকে বাইর করে নিয়ে আসি, মাইনাস হচ্ছে তোমার কনস্ট্যান্ট একটা জিনিস, মাইনাসও বাইর হয়ে আসলো, কজ পাই টি 0 to 1, এটাই তো নাকি, হ্যাঁ হ্যাঁ, এটাই। তাহলে i is equal to কি -4 ইনটু কি হবে, দেখো প্রথমে আপার লিমিট বসবে, তার মানে টি এর মান হবে প্রথমে 1, তার মানে cos পাই মাইনাস কি মাইনাস লোয়ার লিমিট, তার মানে cos 0 ডিগ্রি, জিরো এটাই না, মানে ওয়ান, তাহলে তাহলে এখান কস থেকে পাই। কি আসবে ইজ ইকুয়াল টু -4 cos পাই এর মান কত -1, হ্যাঁ, -1 কস cos 0 এর মান কত 1, -1, তাহলে কত হয়, মাইনাস গুলো কম্বিনেশন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 1 আর 1 মিলে 2, 4 দুগুণে 8, এটাই आंसर, হ্যাঁ হ্যাঁ ভাই, এটাই। এটাই आंसर, বুঝছো, এতটুকু ক্লিয়ার, কি রে ভাই কথা বলো, এই ফারাবি কথা কস না কে? মিউট অফ করে কইতেছি। ভাই একটা ছবি দিছি ভাই মেসেঞ্জারে, ওটা একটু দেখবা? ভাই কই তুমি ছবি একটু দিছো, আগের ম্যাথটা দেখাও, আমি খালি তুইলা নিই। আমি ইয়ে দিয়ে দিচ্ছি, রেকর্ড দিয়ে দিচ্ছি, দেখে নিও, মানে তুলে নিও, তুলে নি। মানে আমি পিডিএফটাই দিয়ে দিব তো একসাথে, তখন তুলে নিও, আচ্ছা, ঠিক আছে ভাই, সমস্যা নেই। ওর আচ্ছা ভাই, আমি সমস্যা তাহলে হলে তুলে ক্যামেরা নিও, দিয়ে দেখাইতেছি একটা জিনিস। হ্যাঁ দাও দাও তাড়াতাড়ি দাও, কি রে, ক্যামেরা বুঝে ভাই না তো। আমারও না একটা ফিজিক্সে কোয়েশ্চেন আছে, ছোট কোয়েশ্চেন। ভাই বলো ভাই, বলো তাড়াতাড়ি বলো, ভাই কোয়েশ্চেনটা হইতেছে যে আমি উদ্দীপকটা বলি, 50 সেন্টিমিটার দীর্ঘ এবং 20 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের দুটি ভিন্ন তার নেওয়া হলো। প্রথম তারের পীড়ন বনাম বিকৃতি লেখচিত্র দেখানো আছে। এ বিন্দুর তোমার দাঁড়া কোয়েশ্চেনটা গ্রুপে দেই ভাই। এটার কেমনে করে, মানে ইয়াং এর গুণাঙ্ক বের করছে, আমার ওয়াই এর মান বেশি আসে, ওয়াই এ এর মান বেশি আসে, ওয়াই বি এর মান নাকি বেশি হবে। এই যে ভাই দিছি ভাই গ্রুপে। দাঁড়াও দেখি, কি সমস্যা কি এখন, এটার ভাই কেমনে করে, আমার তো ওয়াই এর মান বেশি আসে, মানে প্রথম তারের ইয়াং এর গুণাঙ্ক বেশি আসে। পোলাবান সব বলে ওয়াই বি, মানে দ্বিতীয় তারের ইয়াং এর গুণাঙ্ক নাকি বেশি আসে। কত জায়গায় ভুল করছো হয়তো, মিলিমিটার মিলিমিটার ঠিক মতো বাইর করছো, তা তো করছি ভাই, এখানে ভাই ইসে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 20 মিলিমিটার স্কয়ার দেওয়া না, তার মানে এটার দুই ভাগ হবে না, আর যদি বের করি, মানে মানে আর আর এর মান হচ্ছে গিয়ে 10 মিলিমিটার স্কয়ার হবে না, এটা তো হচ্ছে এই প্রস্থচ্ছেদের, এই তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দাও, এটা আর কই পাইলা ধ্যাৎ, করু, মানে পাই আর স্কয়ার হবে না। হ্যাঁ, হ্যাঁ ভাই, ভাই প্রশ্ন পাই পাই আর আরে বাবা এটা স্কয়ার। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, হ্যাঁ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কি 20 মিলিমিটার স্কয়ার, এটা তো হ্যাঁ, ক্ষেত্রফল মানে কি, এটা তো আর না, এটা তো নয় পাই পাই। আর স্কয়ার বা কোনো কিছুর ক্ষেত্রফল মানে কি, মানে তুমি তো আর বলতে তো ব্যাসার্ধ বুঝাইতে, তো ব্যাসার্ধ না, এটা তো ক্ষেত্রফল দেওয়া, তাহলে এখানে ভুলটা করছে, আরে হুম, ভাই ইয়া কি বলো, তোমার মেসেঞ্জারে একটা ছবি দিছি আগে, ওটা দেখো তো ভাই একটু। কোথায়, তোমার মেসেঞ্জারে, পার্সোনাল মেসেঞ্জারে। এখানে কি, ভাই ওখানে উপরে ভাই, কি ম্যাথ, কোনটা, কোন কোনটা, ফারাবি কোনটা?
ভাই ফারাবি বুঝছো, ওই থাকে কি থাকে না আমার মিটিং থেকে বাইর করে ও দেয়। ভাই মিউট অফ করে ভাই বলতেছি আল্লাহ। ভাই ইয়াতে কি বলে পেতাম, ইয়া মেসেঞ্জারে প্রাইভেটে। আরে বাবা কোনটা মেসেঞ্জারের ম্যাথ তো পাইছি আমি, এখানে কোন ম্যাথটার প্রবলেম? ভাই এই একটাই ম্যাথই ভাই, এই একটা ম্যাথের ভাই একেবারে নিচের দিকে স্থির চাপে কৃতকাজ যে বের করতে বলছে, এখানে কৃতকাজটা এক নিয়মে করছে, হ্যাঁ কিন্তু আমি কৃতকাজ খাতায় করে দেখছি, খাতায় এই মান আসে। আমার সাথে মানে দুইটা সমচাপীয় প্রক্রিয়া কৃতকাজ আর স্থির চাপে কৃতকাজ আমার খাতায় করছি, আমার সমান আসে। কিন্তু ওরা প্রশ্নে যেটা করছে সমচাপীয় প্রক্রিয়ার মানটা ঠিক আছে, কিন্তু সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ওরা ওই যে এনআরটি ডেলটি দ্বারা কইরা মান বের করছে, বাট এটা সমান আসে না। আমি তোমার কথা বুঝিনি। আমিও বুঝি নাই। ভাই আমার খাতায় আমি একটা ম্যাথ করছি, আমি ম্যাথ যে প্রশ্নটা দেওয়া আছে এখানে বলছে হচ্ছে স্থির চাপীয় প্রক্রিয়া এমনকি সমচাপীয় প্রক্রিয়ার উদ্দীপকের নির্ণয় কৃতকাজ কি মান সমান হবে, দুইটা কৃতকাজ বের করতে বলছে। তাহলে আমি সমচাপীয় প্রক্রিয়া তো কৃতকাজ আসছে কত 21.1, আর আমার এখন বের করতে সমচাপীয় প্রক্রিয়া কৃতকাজ বের করতে হবে। আর সমচাপীয় প্রক্রিয়া কৃতকাজ অনুযায়ী আমরা জানি হচ্ছে ডেল ডি সমান হচ্ছে পি ডেল ভি। এই পি ডেল ভি মান আমি খাতায় করছি মান বসাইছি আমার 21.278 আসে, যা হচ্ছে সমচাপীয় প্রক্রিয়ার সাথে সমান। তাদের এটা মিলে যায়, মান মিলে যায়। কিন্তু ওরা সলিউশনে যেভাবে করছে প্রশ্নের মধ্যে, ওইখানে স্থির চাপীয় প্রক্রিয়ায় সূত্র ঠিক লিখছে, বাট ওরা মান বসাইছে ভুল। যেমন এখানে এনআরটি ডেলটি দ্বারা সমাধান করছে। এখন এখানে তুমি ওরা করছে কি দিয়ে? ওরা ওরা তো আলাদা নিছে বলি। তোমার ওখানে আচ্ছা রেকর্ডিংটা অফ করি আগে।